ভাই রে ভাই, চাইনিজ কোম্পানিগুলো মানে এগুলো কি শুরু করলো, মানে চিন্তা করা যায় এক একটা বছরে কিন্তু এক একটা জিনিস নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এবং এই 2025 সালে শুরু হয়েছে ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে। এবং আমাদের হাতে এই মুহূর্তে আছে রেডমি টার্বো 4 প্রো, এবং এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 7550 mAh। মজার ব্যাপার হচ্ছে এই ফোনের থিকনেস কিন্তু মাত্র 8 মিলিমিটার। চিন্তা করা যায়। আরেকটা সারপ্রাইজিং ব্যাপার আছে, এই ফোনে এই প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8S Gen 4। এই ফোনটা দিয়ে কিন্তু এই চিপসেটটা আত্মপ্রকাশ করলো। সো এই ফোনটাকে বলা হচ্ছে যে একটা পাওয়ার হাউস। রিসেন্টলি বাংলাদেশে কিন্তু রেডমি টার্বো 4 প্রো নিয়ে সেই রকমের হাইপ চলতেছে। সো আমরা একটু দেরি করে ফেলেছি, বাট দেরি থেকে যদি ভালো কিছু হয় তাহলে দেরিই ভালো। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক দ্য পয়েন্ট। আজকে আমরা আনবক্স করব, এরপরে এটার অ্যাক্টিভেশন টেস্ট করব, তারপরে দেখব এই ফোনটা আসলে কেমন, আপনাদেরকেও দেখাবো। সো এই হচ্ছে রেডমি টার্বো 4 প্রো। আমাদের হাতে আছে এই ফোনের 12GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টটা। আরও আছে আমাদের হাতে এই শাওমির চাকুটা, যেটা দিয়ে আমরা সবসময় আনবক্স করি। সো আনবক্স করতে করতে জানিয়ে রাখি, এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে টেক অ্যান্ড টক বিডি। তাদের কাছে পেয়ে যাবেন এই মুহূর্তে এই ফোনটা ইনঅ্যাক্টিভ এবং অরিজিনাল সিল প্যাক। যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটিতে রয়েছে তাদের শোরুম। যারা এই রকম ইউনিক আনঅফিসিয়াল ফোন কিনতে চান বা অফিসিয়াল ফোন কিনতে চান, তারা যোগাযোগ করতে পারেন টেক অ্যান্ড টক বিডির সঙ্গে। অলরাইট, ফার্স্ট থিং ফার্স্ট, আমরা ফোনটা আনবক্স করলাম। বরাবরের মতো আমরা পেয়ে গেলাম একটা কম্পার্টমেন্ট। তারপরে রয়েছে ফোনটা, একটু খুলে দেখতে চাই যে কেমন লাগে। ভাই, কিছুটা আইফোনের ফিল আমরা পাচ্ছি। ইভেন ক্যামেরা বাম্পের এবং লেন্সের চেহারাটাও কিছুটা আইফোন 16-এর মতো। এনিওয়ে, ফোনটা কিন্তু বেশ লম্বা চওড়া। এই ফোনটা হাতে নিয়ে আপনার আইফোনের কথা মনে পড়বে ভাই। মানে খেয়াল করে দেখেন, আইফোনও কিন্তু সেই লেভেলের চওড়া একটা ফোন। এই জিনিসটা কারো কারোর জন্য একটু কমফোর্টেবল, আবার কারো কারোর জন্য আনকমফোর্টেবল হতে পারে। আমার কাছে কিন্তু এটা আনকমফোর্টেবলই মনে হচ্ছে, মানে এক হাতে অপারেট করাটা বেশ কষ্টসাধ্য। এনিওয়ে, ফোনটা আপাতত একটু সাইডে রাখি, দেখি আর কি কি আছে। যদিও আমরা জানি যে এর মধ্যে আর কি কি আছে, তারপরে একবার দেখি। রয়েছে 90 ওয়াটের একটা চার্জিং ব্রিক এবং একটা টাইপ সি কেবল। সেই সাথে পাবেন একটা সিম ইজেক্টর পিন। দলিল দস্তাবেজের সাইজ অনেক ছোট হয়ে যাচ্ছে দিন দিন, ভালো ব্যাপার। আর একটা সিলিকন ব্যাক কভার। অলরাইট, সব জিনিসপত্র একটু সাইডে রাখি এবং ফোনের দিকে আমরা একটু নজর দেই। যেমনটা দেখতে পাচ্ছেন, এই ফোনের ডিজাইনে কিন্তু খুব বেশি যে চেঞ্জ আনা হয়েছে রেডমি টার্বো 4-এর সঙ্গে, সেটা জোর দিয়ে বলা যাবে না। অলমোস্ট সিমিলার ডিজাইন সিগনেচার আমরা এবারও দেখতে পাচ্ছি। তবে এটা ফ্রেম এবং বিল্ড কোয়ালিটি কিন্তু মিলে যাচ্ছে আইফোনের সঙ্গে। এইটা চাইনিজ কোম্পানিগুলো আসলে ইন্টেনশনালি করে আমার মনে হচ্ছে। এই ফোনের অনেকগুলো বৈশিষ্ট্যর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এত বড় ব্যাটারি ক্যাপাসিটি ব্যবহার করার পরেও কিন্তু ফোনটা যথেষ্ট স্লিম রয়েছে, মাত্র 8 মিলিমিটার, যেটা রেডমি টার্বো 4-এ ছিল 8.1 মিলিমিটার। ওজন অবশ্য সামান্য একটু বেড়েছে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। অলরাইট, এই ফোনে কিন্তু আপনি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পোর্ট পাবেন না, এবং এতে হাইব্রিড সিম কার্ড স্লট ব্যবহার করা হয়েছে। এবার আমরা ফোনটা ওপেন করবো এবং দেখবো এই ফোনটা অ্যাক্টিভেটেড নাকি নন অ্যাক্টিভেটেড। কারণ ইদানিং ভাই এই অ্যাক্টিভেশন নিয়ে অনেক আলাপ টালাপ হচ্ছে। বেশিরভাগ আনঅফিসিয়াল ফোন দেখা যায় যে আগে থেকে অ্যাক্টিভ করা, ওয়ারেন্টি পিরিয়ড শুরু হয়ে গেছে অনেক আগে, এবং এটা নিয়ে অনেক প্যারা খাইতে হয়। টাটা, ওপেন হয়ে গিয়েছে আমাদের হাইপার ওএস 2 সমৃদ্ধ শাওমি রেডমি টার্বো 4 প্রো। সো অ্যাক্টিভেশন চেকের পালা। আপনাকে জাস্ট সেটিংসে গিয়ে অ্যাক্টিভেশন কথাটা লিখতে হবে, এরপরেই রেজাল্ট চলে আসবে। এরপরে যাবেন ডিভাইস অ্যাক্টিভেশনে। এখান থেকে ডিভাইস ওয়ারেন্টিতে ক্লিক করার পরেই আপনাকে একটা ওয়েবসাইটে পাঠানো হবে। আমি জাস্ট ওইটা লিঙ্ক কপি করে গুগল ক্রোমে পেস্ট করছি ভাই, কারণ এই চাইনিজ আমি বুঝি না। এনিওয়ে, আপনাকে এমআই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এরপরে এখানে IMEI নাম্বারটা দেওয়ার পরে আপনি চেক করতে পারবেন আপনার ফোনের স্ট্যাটাস। তো চলুন আমরা IMEI নাম্বারটা প্রবেশ করি। এরপর কোয়ারি নাও নামক এখানে ট্যাপ করতে হবে। এরপর দেখতে পাবেন আপনার ফোনের স্ট্যাটাস। এখানে দেখাচ্ছে রেডমি টার্বো 4 প্রো কোয়ালিটি অ্যাসুরেন্স ইন গ্যারান্টি। আই এম নট শিওর হোয়াট ডাজ ইট মিনস। এবং ভাই, এখানেও তো চাইনিজ লেখাটাকে আসলো, এই পেজটাকে একটু ট্রান্সলেট করতে হবে। আচ্ছা, ট্রান্সলেট করা শেষ। এখন যেটা দেখতে পাচ্ছি, অন ইয়ার স্ক্রিন ড্যামেজ ওয়ারেন্টি, তার মানে এটা ওয়ারেন্টি এখন আছে।
এবং এখানে আন্ডার ওয়ারেন্টি দেখাচ্ছে। এনিওয়ে ফোনটা আসলে নন অ্যাক্টিভেটেড ছিল, আমি মাত্রই অ্যাক্টিভ করলাম আর কি। যাই হোক, অ্যাক্টিভ হয়ে গেছে, এটা কিছু করার নাই। অলরাইট, চলেন এই ফোন নিয়ে এইবার কিছু কথাবার্তা বলা যাক। প্রথমেই তো অবশ্যই এটার লুক নিয়ে আলাপ করতে হবে। ভাই এই ফোনের বেজেলটা খেয়াল করে দেখেন আপনি, এত ন্যারো বেজেল, মানে আজকাল ফোনগুলো ধরলে মনে হয় যেন হাতে একটা ডিসপ্লে ধরে বসে আছি ভাই, একেবারে ন্যারো বেজেল। এটাকে না মানে আইফোনের সাথে যদি আমি তুলনা করি তাহলে আইফোন 15 প্রো ম্যাক্সের চাইতেও কিন্তু বেজেল এটার ন্যারো আমার কাছে মনে হচ্ছে। 16 প্রোতে গেলেও হয়তো হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। এবং এই ফোনটা বক্সি শেপের হলেও হাতে ধরে কিন্তু বেশ ভালোই কমফোর্টেবল লাগছে আমার কাছে। যদিও এটা চওড়া হওয়ার কারণে শুরুতে যেটা বললাম যে এক হাতে অপারেশন করাটা বেশ ডিফিকাল্ট হবে আপনার জন্য। এই ক্যামেরা রিংগুলো চারিদিকে বাতি জ্বলতে থাকে, দেখতে বেশ ভালো লাগে। আপনি যখন চার্জিংয়ে দিবেন ফোনটা বা কোনো কল আসবে বা নোটিফিকেশন আসবে তখন কিন্তু এই বাতিগুলো জ্বলতে থাকে। এই ফোনটাতে বেশ সলিড একটা ফিল আপনি পাবেন, মানে বেশ টেকসই মজবুত এইরকম আমার কাছে মনে হচ্ছে। হাত থেকে পড়ে গেলেও কিন্তু সহসাই এই ফোনটা ভেঙে যাবে বলে মনে হচ্ছে না। রেডমি টার্বো 4 এর চাইতে কিন্তু ডিসপ্লে সাইজ বেশ খানিকটা বড় হয়েছে এবার। 6.83 হচ্ছে এটা সাইজ, যেটা একটা অ্যামোলেড প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেটও আছে এবং এটার পিক ব্রাইটনেস কিন্তু 3200 নিটস ভাই। মানে আউটডোরেও ইভেন ডিরেক্ট সানলাইটেও এই ফোনটা চালাইতে আপনার খুব একটা অসুবিধা হবে না। খুবই কালারফুল, কালারগুলো পপড আপ করে এবং খুবই শার্প লেগেছে আমাদের কাছে। ন্যারো বেজেল, তারপরে আবার এত সুন্দর একটা ডিসপ্লে, সব কিছু মিলিয়ে না এটার ভিজুয়াল এক্সপিরিয়েন্স জোস পেয়েছি আমরা। যেমনটা জোস পেয়েছি এর পারফরমেন্স, ভাইরে ভাই, মানে স্ন্যাপড্রাগনের 8S Gen 4 চিপসেট, একটা পাওয়ার হাউস ভাই, মানে কোনো কথা হবে না। এটা কিন্তু 8 Gen 3 চাইতেও বেটার পারফর্ম করেছে আমাদের টেস্টিংয়ে অন্তত। এই চিপসেটটা কিন্তু 4 ন্যানোমিটার বেসড, বাট এটার পারফরমেন্স কিন্তু সে কথা বলতেছে না। এটা লিটারালি 8 Gen 3 পারফরমেন্সকে ক্রস করেছে বেশ কিছু প্যারামিটারে। তবে এখানে একটা ক্যাচ আছে ভাই, মানে এই চিপসেটটাতে কিন্তু মোট 8টা কোর ব্যবহার করা হয়েছে। 8টা ক্লাস্টারের মধ্যে একটা কিন্তু মানে কি বলবো প্রাইম একটা কোর, যেটা হচ্ছে 3.21 গিগাহার্টসের কর্টেক্স X4। এর মধ্যে বাকি 3টা ক্লাস্টার হচ্ছে 3.0 গিগাহার্টসের কর্টেক্স A720, আর 2টা করে 2.8 গিগাহার্টসের এবং 2 গিগাহার্টসের A720। তার মানে যেটা দাঁড়ালো, এতে কিন্তু কোনো এফিসিয়েন্ট কোর নাই, এর ফলে কিন্তু বেশ ভালোই পাওয়ার কনজিউম করবে, সেটা বোঝাই যাচ্ছে। আমার মনে হচ্ছে যে এটার যে ব্যাটারি ক্যাপাসিটি 7550 mAh ওই কারণেই দেওয়া, কারণ Xiaomi জানে যে এই ফোনটাতে প্রচুর ব্যাটারি কনজাম্পশন হবে। এনিওয়ে এইটার ইউএফএস ভেরিয়েন্ট কিন্তু আবার 4.1, মানে অনেক অনেক ফাস্ট। আমরা এই ফোনের AnTuTu স্কোরও টেস্ট করেছি এবং স্কোর এসেছে 18,23,450। মানে ক্যান ইউ বিলিভ দিস, এই দামের একটা ফোনের এত বেশি স্কোর। গিগবেঞ্চের স্কোরও কিন্তু আমরা বাদ দেই নাই, সিঙ্গেল করে 2047 স্কোর পেয়েছি, মাল্টি করে এসেছে 6361। মনস্টার সাইজের ব্যাটারির সঙ্গে কিন্তু চার্জিং স্পিডও তারা যথেষ্ট ভালো দিয়েছে। 90 ওয়াটের ব্রিক পেয়ে যাবেন বক্সের মধ্যেই, তার মানে হচ্ছে দ্রুত আপনি চার্জ দিতে পারবেন। হিটিং ইস্যু অবশ্য নাই, আমরা এক্সটেন্সিভ পিরিয়ডে এই ফোনটা ব্যবহার করে দেখেছি, ওয়ারিড হওয়ার মতো হিটিং এখনো পর্যন্ত হতে দেখিনি। হ্যাঁ, চাইনিজ রম, এই কারণে কিন্তু ভাই ব্লটওয়্যারের অভাব নাই, প্রচুর অ্যাপ আপনাকে আনইনস্টল করতে হবে এবং এটা দিয়ে অন্যান্য কোনো ইস্যু কিন্তু আমরা খেয়াল করি না। যেমন অনেক চাইনিজ ফোনে কিন্তু লোকেশন নিয়ে প্রবলেম হয়, বিকাশ বা উবার পাঠাও নিয়ে অনেক প্যারা খাইতে হয়, এই ফোনটাতে ওইরকম কোনো প্রবলেম নাই। তবে কিছু কমন প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে, আর সেইগুলো হচ্ছে যে ভাই নোটিফিকেশন ডিলে, যেমন হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন এই আসে না, এরকম একটা ব্যাপার। এইটা ঠিক করার কোনো পার্মানেন্ট সলিউশন এখনো পর্যন্ত আমি পাই নাই খুঁজে। লাউড স্পিকার ভালো, তবে আর একটু ভালো হইতে পারতো আর কি। যেমন এখানে ডেডিকেটেড কোনো গ্রিল নাই, এয়ারপিসটাকেই তারা মূলত সেকেন্ডারি লাউড স্পিকার গ্রিল বানিয়েছে, বাট ওইটা আসলে পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে যে 4060-র মতো। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যথেষ্ট ফাস্ট কাজ করেছে, এটা একটা অপটিক্যাল সেন্সর, তবে পজিশনটা আমার মনে হয় আরেকটু উপরে দিলে ভালো হতো। কিন্তু এই ফোনের ঝামেলা আরেকটা জায়গায় আছে, আর সেটা হচ্ছে এর ক্যামেরা। টু বি ভেরি অনেস্ট, এইটার ক্যামেরা পারফরমেন্স আমাদের খুব বেশি স্যাটিসফ্যাক্টরি লাগে নাই। যদিও তারা মেন সেন্সরটা সোনির একটা সেন্সর ইউজ করেছে, 50 মেগাপিক্সেলের LYT 600 মডেলের, আর সাথে দিয়েছে মাত্র 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার। সেলফি ক্যামেরা মাত্র 20 মেগাপিক্সেল, এটা আমার বেশি চিন্তা নাই ভাই, আমি সেলফি টেলফি খুব একটা তুলি না, যারা তোলে তাদের হয়তো চিন্তার কারণ হতে পারে। বাট ওভারঅল এই ফোনের ক্যামেরা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটু ডাল টাইপের কালার টোন প্রেজেন্ট করে, অতিরিক্ত বুস্ট করতে যায় মাঝে মাঝে এবং প্রচুর নয়েজ ক্রিয়েট করে এবং শার্পনেসের অনেক ঘাটতি আছে। তবে হ্যাঁ, আপনি যদি অনেক বেশি লাইট দিতে পারেন এই ক্যামেরাকে, তাহলে মোটামুটি কাজ চলার মতো ছবি আপনি পাবেন, কিন্তু আপনার এক্সপেকটেশন পূরণ হবে না, কারণ আপনি ভাই অনেক টাকা পে করতেছেন এই ফোনটা কেনার জন্য। ও বাই দ্য ওয়ে, টাকার প্রসঙ্গ যখন আসলো, এই ফোনের দাম তো এখনো বলা হয় নাই। টেক অ্যান্ড টক বিডিতে এই ফোনটা মোটামুটি এখন
45,000 টাকার আশেপাশে পাওয়া যাবে 12 GB র্যামের ভেরিয়েন্টটা। তবে দাম কমবে, ধীরে ধীরে কমে আসার কারণ হচ্ছে মাত্র ফোনটা আসলো মার্কেটে, একটু গরম গরম আছে, সবার মধ্যে এক ধরনের চাহিদা আছে, সাপ্লাইও কম, এই কারণে দাম একটু বেশি আছে। ধীরে ধীরে এটার দাম কমে যাবে। আমার ধারণা যে 40,000 টাকার আশেপাশে যখন হবে না এই ফোনের দাম, ভাই সেরা একটা ডিল হবে। বাই দ্য ওয়ে, অথেন্টিক সিল প্যাক এবং নন অ্যাক্টিভেটেড ফোনের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের আজকের স্পন্সর টেক অ্যান্ড টক বিডির সঙ্গে। 4K পর্যন্ত ভিডিও করতে পারবেন এই ফোন দিয়ে এবং 60 FPS রয়েছে 4K-তে সর্বোচ্চ। 1080p রেজলিউশনে আপনি স্লোমো করতে পারবেন 960 FPS পর্যন্ত। সো যদি ক্যামেরা সেকশনটা আমি আসলে বাদ দেই, তাহলে আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এই ফোনটা বেশ ভালো একটা ডিল, স্পেশালি যারা পারফরমেন্স সেন্ট্রিক ফোন চান। অনেকেই আছেন যে ভাই ক্যামেরা নিয়ে অত মাথা ঘামান না, তার দরকার একদম সলিড পারফরমেন্স, দারুণ একটা লুক, ডিউরেবল একটা ফোন, লম্বা সময় ধরে আপনি ব্যবহার করবেন। বাই দ্য ওয়ে, এই ফোনে কিন্তু 3 বছরে সফটওয়্যার আপডেট পাওয়া যাবে, যেটা আমার মনে হয় যে 4-5 বছর করলে ভালো হতো। স্যামসাং তো ভাই 7 বছর পর্যন্ত দেয়। সুতরাং আমার মনে হয় সফটওয়্যার আপগ্রেডেবিলিটিটা আর একটু এক্সটেন্ড করা দরকার। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই ফোনটা ভাই টেস্টিং ফেস্টিং করব এবং আরও লম্বা সময় ধরে ব্যবহার করব এবং একটা ইনডেপথ রিভিউ নিয়ে হাজির হব খুব শীঘ্রই আপনাদের সামনে। কেমন লাগলো আপনার কাছে রেডমি টার্বো 4 ফোনটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিন, এবং এই ফোনের কোন কোন বিষয়ে আমরা ফুল রিভিউতে আপনাদের সামনে তথ্য উপস্থাপন করব সেগুলো আমাদেরকে একটু পরামর্শ দিতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।